বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন কলামিস্ট ও বিশ্লেষক শরীফুল হাসান। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এবং এর পরপরই আপনাদের সাথে আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী 15ই জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ঘোষণাপত্রের বিষয়ে সরকারের পদক্ষেপ আগামী সপ্তাহের মধ্যে জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল ও শ্রেণী পেশার সঙ্গে আলোচনা হবে। সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেয়া হবে, তবে এতে কিছু সময় লাগতে পারে। এ সময় সংবিধান নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এবং এরপর যে তথ্যটি তা হচ্ছে, ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে এমনটা অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য, এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং সংস্কার নিয়েও বিভক্তি সৃষ্টির অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং একই সাথে আমি যদি আরেকটি তথ্য তুলে ধরি এই সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন, জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বাড়াতে পারে না সরকার, এবং IMF এর চাপে কর বাড়াতে পারে না সরকার, এমনটা তিনি বলেছেন। রিজভী বলছেন যে সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা, এটিই হচ্ছে ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব। এবং এরপর যে তথ্যটি আমি তুলে ধরতে চাই এর সাথে আসলে জড়িত, রুহুল কবির রিজভী যে কথাটি বলেছেন এর সাথে এটি রিলেট করে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেছেন, তথ্য উপাত্ত বলছে চালের মজুতে কোনো ঘাটতি নেই, তারপরও প্রস্তুতিমূলক পর্যায়ে যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য আমদানি আরও বেশি উদার করেছি। যদি কেউ অন্যায্যভাবে মজুত করে থাকেন তাহলে আমদানি শুরু হলে তারা বাজারে চাল ছাড়তে বাধ্য হবেন, বাজারও তখন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এবং এ সময় বাজার থেকে হাজার কোটি টাকা উঠিয়ে নেওয়া হচ্ছে এবং মানুষের কষ্ট হচ্ছে। এই সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে শেখ বশির উদ্দিন বলেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আমার হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যে তাতে সুইচ দিলেই আগামীকাল বাজার ঠিক হয়ে যাবে। এবং এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরি ছোট করে, রাজধানীর বকশী বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এজলাসের সবকিছু পুড়ে যাওয়ায় বিচার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এটি বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার ওই মাঠে অস্থায়ী আদালতের বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। আদালত প্রাঙ্গণে গিয়ে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন তিনি বলেছেন যে বিচার কাজ চালানোর মতো স্বাভাবিক অবস্থা সেখানে নেই। এবং আরও দু একটি তথ্য আমি একটু ছোট করে তুলে ধরি। 43তম BCS থেকে বাদ পড়াদের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। 43তম BCS থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক করেছেন বৃহস্পতিবার তিনি, এবং এরপর তিনি সাংবাদিকদের বলেছেন যে 43তম BCS থেকে বাদ পড়া 227 জনের পুনরায় তদন্ত হয়েছে। ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবেন। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে পাঠানোর যে চিঠি এই বিষয়টি ভারত স্বীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে বলা হয়েছে, মুখপাত্র বলেছেন যে সম্প্রতি 36 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হবে। এবং একই সাথে আরেকটি তথ্য একটু দেই, এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম তিনি জানিয়েছেন যে বাংলাদেশে ইউরোপীয় দেশগুলো যাতে ভিসা সেন্টার খোলে সেই চেষ্টা চলমান রয়েছে।
এই ছিল কিছু তথ্য। আমি একটু আলোচনায় যেতে চাই ডক্টর সুলতান মাহমুদের সাথে, এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন শরীফুল হাসান। আমি শরীফুল হাসান আপনার কাছে একটু শুরুতে আসি যেই বিষয়টি নিয়ে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি বলেছেন যে আমার হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যে তাতে সুইচ দিলেই আগামীকাল বাজার ঠিক হয়ে যাবে। বাজার পরিস্থিতি আমরা সবাই কম বেশি জানি। আমি আসলে যে প্রশ্নটা করতে চাই যে শরীফুল হাসান, এই ধরনের কথা কি আগে কখনো শুনেছেন, অথবা আমরা কি কোনো রাজনীতিকদের কাছ থেকে শুনেছি? আপনার কি এমন কিছু মনে পড়ে শরীফুল হাসান? না, ধন্যবাদ। আমি আসলে এগুলোকে আপনি একটা সময় আমরা গণমাধ্যমে মানে রাজনীতিবিদদের হাস্যকর উক্তি দিয়ে আমরা কোট করতাম। আমি গত কয়েকদিন দেখেন, আপনি শিক্ষার দায়িত্ব উপদেষ্টা, তিনি বলছেন কবে বই আসবে আমি বলতে পারবো না। বাণিজ্য উপদেষ্টা বলছেন আমার হাতে চেরাগ নেই। তো এই কথা বলার আগে আপনি আপনার পদটা থেকে পদত্যাগ করেন না। দেশে আইন শৃঙ্খলার ভয়ঙ্কর অবস্থা আপনি দেখবেন স্বরাষ্ট্র উপদেষ্টার গানে, আমি জানি না, বা আপনার হাতে তো আলাউদ্দিনের চেরাগ থাকার কথা না। এই যুগে কারোই হাতেই আলাউদ্দিনের চেরাগ থাকে না। তো আপনার হাতে তো প্রশাসন আছে, আপনার হাতে পুলিশ আছে, আপনার হাতে একটা মন্ত্রণালয় আছে, আপনার হাতে দেশের যে কাঠামো সেই কাঠামো রয়েছে। তো সেই কাঠামো যদি আপনি না পারেন, আমি মনে করি যে দায়িত্ব থেকে আপনি অবসর নেন। এই যে জনগণকে নিয়ে আসলে এক ধরনের মকারি করা, আপনি দেখবেন গত বছরে যদি জুলাই আগস্টের কথাই বলি, আগস্টে আপনি ক্ষমতা চেঞ্জ হলো 8 মাস আছে, মানে আগস্টের 8 তারিখ। আপনি 5 মাস পরে এখন মতো নতুন বই পাচ্ছে না, এবং শিক্ষা উপদেষ্টা বলছেন যে আমি জানি না কবে নাগাদ বই পাবে। এগুলোকে দেখতে মনে হতে পারে সরলোকটি, মানে খুব ভালো তারা সৎ কথা বলছে, আমি মনে করি না। উপদেষ্টা এটা তার দায়িত্ব ছিল, তার এই কাজগুলো করার কথা ছিল। বাণিজ্য উপদেষ্টা যে কথা বলেছেন, তিনি একজন ব্যবসায়ী। তিনি কিছুদিন আগে যে কথা বলেছেন, তো এখন তার মতন যারা ব্যবসায়ী রয়েছেন, যারা চান যে ঠিক মতন প্রতিষ্ঠান চলুক, সাধারণ জনগণ যারা চায় যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকুক, তো ওনার হাতে কোনো ম্যাজিক নেই। তো কোন রাতারাতি উনি সয়াবিন তেলের ব্যবসায়ীদের দামের বৃদ্ধিটা তিনি অ্যালাউ করেন? তখন কোন জাদু বলে করেন? ব্যবসায়ীদের স্বার্থ উনি কোন জাদু বলে রক্ষা করেন? এবং এই যে আমি মনে করি দায়িত্বহীন কথা বলা, আপনি দেখবেন আমি সবসময় বলি যে বাংলাদেশের চেয়ারে বোধহয় একটা অদ্ভুত ম্যাজিক আছে। যেই এখানে যাক, একই ভাষায় কথা বলে, আপনি ভুলে যাবেন না যে উনি আসলে কোন রাজনৈতিক দল। একই টাইপের বক্তব্য, একই টাইপের কথাবার্তা, মানে জনগণকে এক ধরনের হেয় করা। আমি মনে করি যে বাণিজ্য উপদেষ্টা যদি বলতেন যে আমি চেষ্টা করছি, আমরা দেখছি, বা এই সংকটটা রয়েছে, আপনি তো, তাহলে আপনি কোন জাদু বলে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন? আপনি কোন জাদু বলে আপনি 100 টাকা আপনি রিচার্জ করতে গেলে 56 টাকা দিয়ে ফেলতে হবে? কিসের বলে আপনি ভ্যাট বাড়াচ্ছেন, কর বাড়াচ্ছেন? তো জনভোগান্তির তো সমস্ত কিছুই আপনারা করছেন। অন্ততপক্ষে একটা উদাহরণ দিন। এই যে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, কেউ কেউ বলে হচ্ছে তাহলে আগে কেমন ছিলাম। আগে বলিনি, এই দেশে গত 54 বছর ধরে সব সময় সাধারণ জনগণ নিষ্পেষিত ছিল, সব সময়। এই দেশের সাধারণ জনগণ কোনোদিন কখনো ভালো ছিল না। খুব সহসা যে ভালো থাকবে সেই আশা আমরা দেখি না। এবং বাংলাদেশের জনগণ যে অনেক বেশি চায় রাষ্ট্র থেকে, তা না। মানে আমেরিকা ইউরোপের মতো কল্যাণমূলক রাষ্ট্র অনেক কিছু হয়ে যাবে, তা না। ন্যূনতম যে জিনিসগুলো চায়, আমাদের যারা দায়িত্বে আছেন তারা যদি সেটুকু দিতে না পারেন এবং অদ্ভুত কথাবার্তা বলেন, এবং আপনি ভোট করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব কথাবার্তা বলেন, বাণিজ্য উপদেষ্টা কথাবার্তা বলেন, জনগণ তাদের 100-র মধ্যে কত স্কোর দেয়? আমি মনে করি যে জনগণকে নিয়ে এই যে কৌতুক সব সময় সব দল করেন, এগুলো করা উচিত না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার হাতে জাদু নাই, আমরা কি করব, এডিস মশা মুখ থেকে আসছে, বাংলাদেশ সিঙ্গাপুর থাইল্যান্ড হয়ে গেছে, এই রাজনৈতিক দলগুলো কথাবার্তা বললে মানে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার যদি দেখেন, বাংলাদেশে বিভিন্ন সময় ছিল এই রকম দায়িত্ব জ্ঞানহীন অন্তর্বর্তী সরকার আমরা দেখিনি। অন্তর্বর্তীকালীন সরকার একটা ভাষা থাকে, সেই ভাষার মধ্যে কঠোরতা থাকে, সেই ভাষার মধ্যে নিয়ম কানুন মানার থাকে, কারণ তাদের কোনো রাজনৈতিক চাওয়া পাওয়া থাকে না। কিন্তু তাদের মনে হচ্ছে যে মানে কোনো কিছুই করবেন না, হবে না, কিন্তু তারা চাইবেন মানে দিনের পর দিন পদে পদে থাকবেন। আমি মনে করি এটা জনগণের সাথে মশকরা। জি, এবং শরীফুল হাসান, এই বিষয়ে আরেকটি প্রশ্ন আমি একটু রাখি আপনার কাছে, এবং এরপরে আমি ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে একই বিষয়ে আসবো। সেটি হচ্ছে যে বাজারে নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে কিনা এই প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আপনারা যদি সিন্ডিকেট চিহ্নিত করে দেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এই বিষয়ে কি বলবেন শরীফুল হাসান? একদম ঠিক, একই কথা। সব সময় একই কথা বলে কেন ভাই? খুঁজে দেওয়ার কাজ কি আপনার সাংবাদিকের? তাহলে আপনি ওই চেয়ারে বসেছেন, আপনি নামেন, আমাকে দায়িত্ব দেন। আমি বলি যে যে কোনো জায়গায় আপনি আছেন, তাহলে আপনি সাংবাদিককে দায়িত্ব দিয়ে দেন। আপনার কেন খুঁজে বের করতে? আপনি জানেন না ব্যবসা হিসেবে যে কারা কোন জায়গায় করে? এগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনার রাষ্ট্র, গোয়েন্দা সংস্থা, পুলিশ এগুলো কিসের জন্য রেখেছেন? সাধারণ মানুষকে ভোগান্তি ফেলার জন্য? জি, শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে আসতে চাই একই বিষয়ে। আসলে এই যে বাজার পরিস্থিতি এবং
বাণিজ্য উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, যেগুলো নিয়ে শরীফুল হাসান কথা বলছিলেন, এই বিষয়ে আপনার কাছে আসলে জানতে চাই আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো। জি, ধন্যবাদ। আসলে আমরা আপনি দেখেন যে আমাদের আর ১.৫ মাস পরে রমজান শুরু হবে। তো আমরা এর আগে দেখেছি যে যে সরকারই ছিল, যারাই ছিল এবং বিগত দীর্ঘদিন থেকেই রাজনৈতিক সরকারগুলো বা যারা নির্বাচিত সরকার ছিল, তাদের একটা লক্ষ্য ছিল যে রমজানের সময় কি করে জনগণের দুর্ভোগ কমানো যায় এবং কি করে দ্রব্যমূল্যকে মনিটরিং করে কতটা নিয়ন্ত্রিত রাখা যায়, এবং তারা একটা প্রস্তুতির জন্য একটা ঘোষণা দিত, হুঁশিয়ারি দিত। বারবার এই জিনিসগুলো আমরা দেখেছি। কিন্তু এবার যেটা বাণিজ্য উপদেষ্টা উনি যেভাবে একটা দায়িত্বহীন কথা বললেন, অর্থাৎ উনি একটা চেয়ারে বসে মানে রাজনৈতিক সরকারের মতো একটা মনে হচ্ছে যে উনি দায় সারা একটা কথা বললেন। এটা এই মুহূর্তে মানানসই নয়। কারণ শরীফ সাহেব বললেন যে সরকারের ৫ মাস চলে গেছে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি দ্রব্যমূল্য খুব বেশি নিয়ন্ত্রণে হচ্ছে না। তো একটা রাজনৈতিক সরকার ছিল, সেখানে সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেট রাজনৈতিক দল ভাঙতে পারে নাই। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে এটা তো রাজনৈতিক সরকার না। কিন্তু তাহলে সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছে না? এবং আমরা আমরা শুধু তাই নয়, এই যে চাঁদাবাজি এবং লুটতরাজের যে সিস্টেমটা চালু হয়ে গেছে, এটা কিন্তু এখন ওপেন সিক্রেট। এ ব্যাপারে কোনো, এখন আমার কাছে বা আপনার কাছে কেউ একজন চাঁদা চাচ্ছে, আমি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও যেতে পারছি না। এবং বরং আমি গেলে আবার বিপদে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই আলাদিনের চেরাগ নেই বাণিজ্য উপদেষ্টার কাছে বা সরকারের কাছে, তাহলে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ আমরা যেটাকে নিরপেক্ষ সরকার বলতে পারি, এবং যেখানে আমরা একটা দীর্ঘদিনের মানে ক্ষোভ বা দীর্ঘদিনের না পাওয়ার বিষয়গুলোকে পাওয়ার প্রত্যাশা করেছি, যেখান থেকে আমরা পাবো, কিন্তু সেখান থেকে যদি আমরা না পেয়ে বরং একটা দায়িত্ব জ্ঞানহীন কথা যদি আমরা পেয়ে যাই, এবং তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা হতাশা বেশি কাজ করতে থাকে। এবং সবচেয়ে অ্যালার্মিং যে ব্যাপারটি, যে আমরা বিগত এই ৫ মাসে দেখতে পাচ্ছি যে বাজার মনিটরিং এর যে প্রক্রিয়াগুলো বিভিন্ন সময়ে দুর্বলভাবে হোক আর যেভাবে হোক অব্যাহত ছিল, কিন্তু আমরা এই এই সময়ে কোনোভাবেই শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী ছাড়া, নেতা ছাড়া, আমি কোনো সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বা যেটা মোবাইল কোর্ট বা ম্যাজিস্ট্রেসি বাহিনীর পক্ষ থেকে আমি কোনো কোনো ধরনের অভিযান উল্লেখযোগ্যভাবে দেখতে পাচ্ছি না, বিশেষ করে এই ৫ মাসের মধ্যে। এবং সেটা তো দেখতেই পাচ্ছি না। আবার সরকারের পক্ষ থেকে যেটা হুঁশিয়ারি থাকা দরকার যে আগামী ১.৫ থেকে ২ মাসের ভিতরে, অর্থাৎ আমরা জানি যে মার্চের ১ তারিখ থেকে পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে। তো রমজান আমাদের এই বাংলাদেশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস, যেখানে মানুষের একদম প্রতিটি শ্রেণীর মানুষ, একদম উচ্চ মহল থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, তাদের একটি বিশেষ কেনাকাটার প্রয়োজন হয়ে যায়। তো এখানে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করা যায়, অর্থাৎ ওই একইভাবে বিগত সরকার যেমন বলতো যে সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেট ভাঙতে পারছি না, তো একই কথাগুলো যদি আসে, তাহলে এটা আমরা হতাশ হওয়া ছাড়া কিছু দেখছি না। শুধু তাই নয়, উনি কিন্তু বলেছেন যে আপনারা সিন্ডিকেট চিহ্নিত করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। এই কথাটি একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা খুব বেশি প্রত্যাশিত মনে করি না। এই জন্য মনে করি না যে তারাই তো সিন্ডিকেট চিহ্নিত করবে, সাংবাদিকরা নিশ্চয় চিহ্নিত করে দিবেন না। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে এটা এটা সিন্ডিকেট গুলো হচ্ছে কিনা। যেমন আমরা এর মধ্যে মিডিয়াতে দেখেছি যে বলা যেতে পারে যে পুরনো বোতলে নতুন মদ, অর্থাৎ সিন্ডিকেটের মানে সেট আপটা শুধু চেঞ্জ হয়েছে। তো এই চেঞ্জ হয়েছে, আমরা কেন চিহ্নিত করতে পারছি না এবং কেন এটা ভেঙে দিতে পারছি না? যেহেতু একটি দীর্ঘদিনের একটি সরকার, ১৫ সাড়ে ১৫ বছর একটি সরকার চলে গেছে, সেই সরকার চলে যাওয়ার পরে যারা আসছে তাদের তো চা পাওয়ার কিছু থাকার কথা নয়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাকে জনগণের কাছে সুস্পষ্টভাবে, সুন্দরভাবে একটা ন্যায্য জায়গায় প্রতিষ্ঠিত করা। তো সেই প্রতিষ্ঠিত যদি আমরা না করতে পারি, তাহলে না করে বরং আবার এই দায়িত্ব জ্ঞানহীন কথা যদি আমরা বলি, তাহলে আমাদের কাছে মনে হয় যে আমরা হতাশ ছাড়া আর কিছু হতে পারছি না। জি, ডক্টর সুলতান, আপনাকে ধন্যবাদ। আমি একটু শরীফুল হাসান আপনার কাছে আসি। অনুষ্ঠানের শুরুতে যে তথ্যগুলো দিচ্ছিলাম সেখানেও বিষয়টি ছিল, আমি আবার একটু আপনার কাছে তুলে ধরি। সেটা হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি এর সাথে আরও কিছু কথা বলেছেন। তার একটি অংশ আমি ছোট করে তুলে ধরি। হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। এই বিষয়টাতে আসলে শরীফুল হাসান আপনি কি বলবেন, কিভাবে দেখছেন এই যে মির্জা ফখরুল তিনি যে অভিযোগ করছেন ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, আসলে এই প্রতিযোগিতা কার মধ্যে শুরু হয়েছে, কারা কারা আসলে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, মির্জা ফখরুল কি বলতে চাচ্ছেন, আপনার কি মনে হয়? না, ধন্যবাদ। আমি আমি আসলে মানে কোনো রাজনৈতিক দলের প্রতি আমার অন্ধ আনুগত্য বা অন্ধ ঘৃণা কোনোটাই নেই। আহ,
তো আমি কিন্তু কিন্তু একটা কথা আমি বলবো যে আমি যদি দেখি যে গত কয়েক মাস ধরে আসলে যেই রাজনৈতিক দলকে আমি বিচক্ষণের মতো কথা বলতে দেখি, তারা আমি দেখি যে অনেক ম্যাচিউরড কথাবার্তা বলে। আমি তার মধ্যে একজনকে, মির্জা ফখরুলকে ব্যক্তিগতভাবে তাই মনে করি। আমি তিনি সবসময় খুবই ইতিবাচক ভাবে কথাবার্তা বলেন, অন্য রাজনীতিবিদরা তার কাছ থেকে শিখতে পারেন, উপদেষ্টারা তার কাছে শিখতে পারেন। তিনি যেই বিষয়টা বলার চেষ্টা করেছেন, এই যে আমাদের যে ঐক্যটা ছিল জুলাই আগস্টকে কেন্দ্র করে, সেই ঐক্যটা দেখেন বিভক্তি হয়েছে। এবং তিনি বলছেন যে ক্ষমতায় যাওয়ার, ক্ষমতায় টিকে থাকার যে চর্চা, দেখেন এগুলো দেখলেই বোঝা যায় এই দেশের লোকজন তো এইরকম মানে 111 টাইপের, অন্তর্বর্তীকালীন সরকার টাইপের বা এই ধরনের কিংস পার্টি টাইপের ক্ষমতা গিয়ে আগে যে দেখেনি তা তো না, মানুষজন তো দেখেছে। আর মির্জা ফখরুলদের মতো রাজনীতিবিদরা তারা অনেকদিন ধরেছে, আপনি দেখলে মনেই হবে না। এই যে ধরেন যারা রাষ্ট্র চালায়, ধরেন মানে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারা কি চায়? তারা চায়, তাদের লড়াইটা কি, তারা চায় যে সাধারণ জনগণ ভোট দিয়ে ঠিক করবে কার। আপনি এই যে ধরুন এত সংস্কারের আলাপ আমরা বলছি করছি, আপনি ক্ষমতায় গিয়ে যদি যে আসবে সে যদি এগুলোকে সব উড়িয়ে দেয়, কিচ্ছু তো করার নেই। তো কাজেই আপনি সংস্কারটা করতে হবে রাজনৈতিক দল। মির্জা ফখরুল পরিষ্কার করে বলতে চেয়েছে ক্ষমতায় যাওয়ার, ক্ষমতাকে কেন্দ্র করে, কারণ ওনারা তো বুঝতে পারছেন যে নানান ধরনের ইকুয়েশন তত্ত্ব চলছে। এটা করলে কি হবে, অমুক করলে কি হবে, অমুক এটা দিলে কি হবে। স্থানীয় সরকার নির্বাচন বলেন আপনি, 17 বছর বয়সে ভোট। আপনি পৃথিবীর সমস্ত দেশগুলোতে ভোটের বয়স 17-18। হঠাৎ করে বাংলাদেশে আপনার উত্তর কোরিয়ার মতন 17 বছর বয়স কেন করতে হয়? হঠাৎ করে কেন স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলতে? আপনি দেখেন একটা বড় ক্ষোভ তো ছিল সাধারণ মানুষের, তারা ভোট দিতে পারছে না, তারা নির্বাচন ছিল। তো নির্বাচন নিয়ে কথা বললে আবার অনেকে যেন হচ্ছে মানে রাগ করছেন কেন, মানে নির্বাচনে আমাদের যেন সবকিছু লক্ষ্য নয়। সমস্ত কিছু তো মানুষের ভোট দিতে চাওয়াকে কেন্দ্র করে, মানুষ তো ভোট দিতে চেয়েছিল। তো সেই ভোট দিতে যদি কেউ চায়, অন্য কোনো দল যদি ভোটের পক্ষে বলে, তাদেরকে নিয়ে আবার নেতিবাচক কথাবার্তা বলাটা, এগুলো আমি মনে করি নেতিবাচক চর্চা। আমি মনে করি রাজনীতির মূল কথাটা হচ্ছে আপনার মানে ক্ষমতা যাওয়াটাকে আমি দোষের কিছু দেখি না। ক্ষমতা আপনি যান, কিন্তু যাওয়ার প্রসেসটাকে, সেটা হচ্ছে জনগণকে আপনি ম্যান্ডেট দেন, জনগণ ঠিক করবে। আপনি এত বড় পণ্ডিত হন, আপনার যদি এতই বড় জনপ্রিয়তা থাকে, আপনি যান, ভোটে যান, জনগণ আপনাকে ভোট দেয় কিনা দেখেন। তো মির্জা ফখরুল একদম পরিষ্কার করে উনি অনেকদিন ধরেই বলছেন যে নানান ধরনের বিভক্তি, ক্ষমতাকে কেন্দ্র করে চর্চা। আমি আমি মনে করি একজন পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে তিনি, আমি মনে করি এখন পর্যন্ত ইতিবাচক কথাবার্তা বলছেন। আমি মনে করি বাকি রাজনৈতিক দলগুলোরও তার কাছ থেকে শোনা উচিত, শেখা উচিত। জি, আপনাকে ধন্যবাদ শরীফুল হাসান। আমি একটু ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে আরেকটি তথ্য আমি একটু তুলে ধরি। প্রশ্নই, বিএনপির যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা একটু আগে বাজার নিয়েও কথা বলছিলাম এবং অন্যান্য বিষয় তো রয়েছেই। আপনার কি মনে হয় এই যে কর অথবা বাজার অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রিয়তা হারাচ্ছে সাধারণ মানুষের কাছে? আপনি দেখেন, আমরা আমরা যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে খেয়াল করি, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ার যে ব্যক্তিগত পর্যায়ে বা বিভিন্ন ছোটখাটো প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে জরিপগুলো আসছে, এই জরিপগুলোতে আপনি দেখেন যে অর্থাৎ 5 তারিখে 5 আগস্টের পরপর যে ধরনের প্রত্যাশা এবং যে ধরনের বিরূপ মন্তব্য ছিল বিগত সরকারের প্রতি, সেই মন্তব্যগুলো এখন উল্টা এই বর্তমান সরকারের প্রতি চলে গেছে। এবং আপনি দেখেন যে এই যে দ্রব্যমূল্য বা বিভিন্ন যে ইস্যুগুলো আসছে, যে কথাগুলো আসছে, যে শুল্ক কমানো বা বিভিন্ন করের বিষয়গুলো, যেগুলো একেবারে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। তো ছাড় দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরেও নিয়ন্ত্রণ কেন হয় না, এটা এটা কিন্তু সত্যিকার অর্থে একটা বড় প্রশ্ন। এবং আপনি দেখেন যে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আমরা বলছিলাম, বা নির্বাচন নিয়ে আমাদের কথা হচ্ছে এখানে। তো একটা দেশে যেখানে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি একটি সুন্দর নির্বাচন হবে এবং আমরা নির্বাচনে ভোট দিতে চাই, এবং সেখানে কিন্তু দেখেন একটা তিনটাই স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে। যেমন বিএনপি বলছে যে আমাদের সংস্কার, এটা তো একটা চলমান প্রক্রিয়া। হ্যাঁ, তারা তারা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে বলেছে যে চলমান প্রক্রিয়া, এটা কিন্তু একেবারে সবকিছু একসঙ্গে করে ফেলা দেওয়া যাবে না, এটা এটা অসম্ভব একটা ব্যাপার। তো আজকে 5 মাস চলে গেল, তো নির্বাচনের কিন্তু সুস্পষ্ট এবং এই 5 মাসের মধ্যে যে সংস্কার কমিশন গুলো গঠিত হয়েছিল, তারাও কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। এবং দেখেন আপনি, যদি আমরা ওই প্রসঙ্গটিতে যাই, যে তিনটে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে। যেমন জামাত পরিষ্কার করে কিছু বলছে না যে তারা নির্বাচন কখন চায়, কিভাবে চায়, সেটা বলছে না। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু পরিষ্কার করে বলছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তাহলে তাহলে আমরা এই তিনটে স্ট্যান্ডার্ডের কোন জায়গায় যাব?
সরকারও কিন্তু সরকারের জায়গা থেকে এখন পর্যন্ত পরিষ্কার করে নেয় যে তারা কিন্তু সংস্কার সংস্কার বলেই যাচ্ছে, কিন্তু সংস্কারটা কতটুকু, কি মাত্রায়, কোন অবস্থায়, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে আসে নাই। তাহলে এই তিনটে স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে আমরা কি ধারণা করতে পারি? আমরা কি ধারণা করতে পারি যে বাংলাদেশে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে, নাকি 25 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে? এ ব্যাপারে কিন্তু আমাদের কোনো পরিষ্কার ধারণা নেই। তো কাজী মির্জা ফখরুল যে কথাটা বলেছে, বা রুহুল কবির রিজভী বা বিএনপির লোকজন, বা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসছে, সেগুলো কিন্তু আমরা ন্যায্যতা খুঁজে পাচ্ছি যে সরকারের জনপ্রিয়তা যেভাবে 5 তারিখের পরে মানুষের প্রত্যাশাটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ অনেক কিছু, মানে একটি সুন্দর নির্বাচনের যাত্রায় অনেক কিছু পাবে, সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে মন্তব্যগুলো দেখলেই বুঝতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু মানে প্রত্যেকটা মন্তব্য, প্রত্যেকটা নিউজ পড়ে দেখার চেষ্টা করি যে আসলে মানুষের পারসেপশনটা তা কেমন। এবং আমি বললাম তো যে ব্যক্তিগত পর্যায়ের জরিপ এবং প্রাতিষ্ঠানিক ছোটখাটো জরিপেও কিন্তু দেখা যাচ্ছে যে মানে নির্বাচন নিয়ে যে একটা সংশয়, একটা একটা শঙ্কা, সেই শঙ্কা কিন্তু প্রত্যেকটা মানুষ অলরেডি পোষণ করা শুরু করেছে। কারণ 5 মাস চলে গেছে একটা দেশের নির্বাচনের প্রক্রিয়া ঠিক করতে। 5 মাস কিন্তু এনাফ সময়। তো এই এনাফ সময়ের মধ্যে যদি কিছু না হয়, এখন পর্যন্ত আমরা কোনো কিছুই, কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছি না যে আসলে কোন কোন দল নির্বাচনে যাবে, আওয়ামী লীগ যেতে পারবে কিনা, বা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটা কোন জায়গায় যে থামবে, বিএনপি আসলে কি চাচ্ছে। এর মধ্যে আপনারা খেয়াল করছেন যে বিএনপি চেয়ারপারসন অর্থাৎ বেগম খালেদা জিয়া, উনি কিন্তু লন্ডনে চলে গেলেন, এবং ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনা সহ তারা বাইরে আছে। তা আমরা কি আবার সেই -2 ফর্মুলার দিকে যাচ্ছি কিনা, এটাও কিন্তু একটা সংশয় তৈরি হয়ে গেছে। কারণ এখান থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না যে যতই তারেক রহমান বা খালেদা জিয়া 2 মাস পরে ফিরবে এরকম প্রত্যাশা আমরা করি, কিন্তু আসলে ফিরবে কিনা, ফিরতে পারবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। কারণ এখন কিন্তু যে দীর্ঘদিনের যে প্রত্যাশা, অনেকেই বলেছিল যে পরিবারতন্ত্র, বাংলাদেশ থেকে আমরা বিদায় করতে চাই, তাহলে পরিবারতন্ত্রের যে জায়গাটা এখন যদি স্টপ করে দেওয়া হয়, অর্থাৎ এই বর্তমান সরকার যদি মনে করে বা চায় যে আমরা পরিবারতন্ত্রের যে দুই মাথা, তাদেরকে আমরা আর বাংলাদেশে প্রবেশ করতে দিব না, তাহলে কিন্তু সেই স্ট্যান্ডে যদি যায়, তাহলে আবার সেই 111-এর যে যাত্রা, 111-এর পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা কিন্তু আবার তৈরি হতে পারে, সেরকম একটা আমরা শঙ্কা করতেই পারি। জি, তো কাজে ডক্টর এই সুলতান মাহমুদ। -2 ফর্মুলা আবার এরকম যদি বিষয়গুলো আবার সামনে আসে, তাহলে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের নির্বাচনী যে প্রক্রিয়া, সেটা নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের দ্বিধা তৈরি হবে। জি, ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে এবং শরীফুল হাসান আপনিও সাথে থাকবেন। বিরতির পর আপনাদের সাথে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আমি একটু শরীফুল হাসান আপনার কাছেই আসি বিরতির পর শুরুতে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী 15 জনের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, এমনটা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, যেমনটা আমি বলছিলাম। এবং তিনি বলেছেন যে সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে, এটি উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন। এবং এর আগে যদি আমরা দেখি যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেছিলেন সম্ভবত 30 ডিসেম্বর যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এর আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ঘোষণাপত্রের কথা বলছিল যে তারা এটি ঘোষণাপত্র দিবে, তখন বলা হয়েছিল, প্রেস সচিব বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্রদের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই, এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আসলে কি হচ্ছে, কি চলছে, এই ঘোষণাপত্র আসলে প্রয়োজনীয়তা কতটা আপনি মনে করেন, এটা দিলে কি হবে, এটা যদি না হয় তাহলে কি মানে ঘাটতি থেকে যাবে, আপনি কি মনে করেন আসলে শরীফুল হাসান? আমি আসলে মানে কি হচ্ছে আর কি হচ্ছে না, এটা যে কে বলতে পারে সেটি আমরা কেউ জানি না। আপনি আজকে এক কথা, কালকে এক কথা, আজকে রাষ্ট্রপতি সরবে, কালকে আপনার এটা করবে, অমুক তারিখের মধ্যে এটা করতে হবে, কালকেই করবেন। আপনি প্রতিনিয়ত এক এক ধরনের যে অসংলগ্ন কথাবার্তা এবং নানান ধরনের সমন্বয়হীন কথাবার্তা, আপনি সমন্বয় শব্দটা দিয়ে আন্দোলন শুরু হচ্ছে, কিন্তু আপনি এখন সমন্বয়হীনতার চূড়ান্ত আপনি দেখতে পাবেন। এবং একটা জিনিস আমরা বুঝতে চাই না আসলে, আমরা সংবিধান বলি বা ঘোষণাপত্র বলি, সমস্ত কিছুর মূল কথাটা কি? মানুষ তো।
আপনি যদি মানুষ কে যায় যে ধরেন আমাদের একটা সংবিধান ছিল, এই দেশের 99.99% মানুষ কোনোদিন খুলে দেখেছে সংবিধানে আছে কি আছে? আমাদের পেছনে কি থাকে সংবিধানে সাধারণ মানুষের তো কিছু যায় আসে না। সাধারণ মানুষ দেখতে চায় যে তার জীবনটা মোটামুটি মোটামুটি ভালো চলেছে, রাস্তায় যানজট নেই, বাজারে গেলে সে মোটামুটি একটু ভালো থাকে, তার ক্রস ফায়ার গুম তাকে হবে না, তাকে কেউ মেরে ফেলবে না, তার মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে না, হ্যাঁ, তার মৌলিক অধিকার থাকে, এই যে বেসিক জিনিস। কিন্তু সংবিধান আপনি আপনি সংবিধানের ঘোষণাপত্র, জুলাইয়ের ঘোষণাপত্র বা যাই বানান না কেন, আমাদের তো মুক্তিযুদ্ধের মধ্যে একটা দারুণ স্বাধীনতার ঘোষণাপত্র প্রোক্লেমেশন সব ছিল। আমরা কি পেরেছি মুক্তিযুদ্ধের যে দেশ স্বপ্নের দেশ করতে? তা আপনি জুলাইয়ের ঘোষণাপত্র বানাবেন, বানিয়ে খুব কাগজে কলমে করে পরের দিন থেকে দেশ বদলে যাবে? অসম্ভব। কিছুই পরিবর্তন হবে না, কিছুই। আপনি আপনি দেখেন কোনো ধরনের ঘোষণাপত্র ছাড়াই তো সারা দেশের সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এসে জুলাই আগস্টে আসলো, এই যে ঐক্য হয়েছিল, কোনো তো ঘোষণাপত্র দিয়ে হয়নি। আপনি এখনো কোনো ঘোষণাপত্র দিয়ে ঐক্য হবে রাতারাতি করবেন? আপনি একটা ঘোষণাপত্র করতে চাইছেন, তো সেখানে রাজনৈতিক দলের কোনো মতামত নেই। জানে, বড় রাজনৈতিক দলগুলো জানে, বিএনপি জানে যে ওখানে কি আছে কি থাকবে। বলা হচ্ছে যে আপনি তাদের সাথে বসা হবে, রাজনৈতিক দলগুলোর সাথে আগামী সপ্তাহে আপনি বসা 15 হবে। তারিখের মধ্যে করবেন বলছেন। আপনি এখন পর্যন্ত 4-5 মাস কাজ করে একটা সংস্কার প্রতিবেদনই করতে পারলেন না। আপনি একটা ঘোষণাপত্র করবেন, কিসের এই ঘোষণাপত্র? আপনি জিনিসগুলো শুধু ভাবেন না, কারণ আমি সবসময় বলি এই যে কাগজ, পেপার, আইন কানুন, এগুলো সবই অর্থহীন। কারণ আপনি কালকে যে মানুষটা ক্ষমতায় আসবেন, রাজনৈতিক দল, সে যে কোনো সময়, এই যে তো আওয়ামী লীগ তো 15 বছর অনেক আইন কানুন পরিবর্তন করেছিল, অন্তর্বর্তী সরকার এইটা ওইটা নিয়ে, কোথায় এই সমস্ত ঘোষণাপত্র? এই সমস্ত যে ব্যক্তিকেন্দ্রিক অসংলগ্ন আলাপ না করে আমি সবসময় বলি একটা রাষ্ট্র টিকে কি করে? আপনি যে পৃথিবীর দেখেন না সভ্য দেশগুলা, পাশের প্রতিবেশী দেশ ভারত বলেন, উন্নত দেশগুলো বলেন, এমনকি যুক্তরাষ্ট্র মতো যেখানে 250 বছর ধরে প্রতি 4 বছর পর পর নির্বাচন হয়। কেন নির্বাচনগুলো হয়? এই যে একটা কাঠামো গড়ে ওঠে, যেই ক্ষমতা আসুক তারা জানে যে প্রতিষ্ঠানগুলো যদি ঠিক না থাকে, দেশ ঠিক না থাকে, তাহলে আসলে কোনো কিছুই টিকে না। আমাদের দেশে প্রাতিষ্ঠানিক কাঠামো বলে কিছু নাই। আইন, বিচার, আদালত, পুলিশ, প্রশাসন, কোনো কিছুতে যে প্রাতিষ্ঠানিক কাঠামো নাই বলি এখানে ব্যক্তি যখন যে আসে সে তার মতো করে করতে চায়। আমি মনে করি আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, সমস্ত কিছু ভুলে গিয়ে, যে না আমরা এমন আমাদের আদালত হবেন সেখানে একজন মানুষ ন্যায় বিচার পাবেন, আমাদের পুলিশ যাকে তাকে যখন তখন গ্রেপ্তার করবে না, একজন মানুষকে নিয়ে মেরে ফেলা যাবে না। আপনি একদম বেসিক যদি দুইটা জিনিসও করতে পারেন একটা দেশ, মানে উঠে, আমি মনে করি যে মানে সভ্যতার পথটা একদম বেসিক দুটো জিনিস। প্রথম হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, যে সে যা বলতে চায় নির্ভয়ে বলতে পারবে, ভিন্ন মত প্রকাশ করতে পারবে, এই বলার কারণে তাকে কেউ গালি দিবে না, মারবে না, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। বাংলাদেশে আছে গত 54 বছর ধরে, এখন পর্যন্ত আপনি মত প্রকাশ যা বলতে চান বলতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে বেঁচে থাকার স্বাধীনতা, যে আপনি যাই হোক না কেন মানুষকে মারবেন না, ধরবেন না, মিথ্যা মামলা দিবেন না, ক্রস ফায়ার করবেন না, গুম করবেন না। গত 54 বছরে কি আমরা পেরেছি? তো তার বাইরে আপনি যে ঘোষণাপত্র অমুক তমুক, আমরা মনে করি যে একটা ঘোষণাপত্র দিলেই বিজয় হয়ে গেল, অমুক হয়ে গেল। না, প্রথমত আমি মনে করি না যে 15 তারিখের মধ্যে কার্যকর কোনো ঘোষণাপত্র তৈরি করা সম্ভব হবে বলে আমি মনে করি না, কারণ কোনো রাজনৈতিক দলই কোনো কিছু জানে না। আর এই জায়গাটাতে একটা না, ঘোষণাপত্র করতে হলে, সরকারের পক্ষ থেকে এটাই বলা হয়েছে, উপদেষ্টা মাহফুজ আজকে এটাই বলেছেন যে 15 জানুয়ারির মধ্যে সম্ভব হবে না, এটি আরেকটু সময় লাগবে এবং এই রাজনৈতিক যে আপনার কথা যে ঠিক থাকছে, আপনি বলছেন যে 30 তারিখের মধ্যেই করতে হবে, 31 তারিখের মধ্যে হবে, করলে এখনই করতে হবে, নয়তো নয়। আপনার কথা যে থাকছে না, আপনি যে জনগণের কাছে হাস্যকর বলে হচ্ছেন। আমি 5 মাস আগে আমি এই উদাহরণটা দিই। আমি 6, 7, 8 তারিখে যে রিক্সা বা সিএনজিতে চলছিলাম, তাদেরকে যখন বলছিলাম যে নতুন একটা অন্তর্বর্তী সরকার আসছে, কতদিন চান, তারা আমাকে বলছিল যে অনেক তো রাজনৈতিক ক্ষমতা দেখেছি, এরা অনেক দিন ধরে থাকুক। আপনি আজকে যে কোনো রিক্সাওয়ালা, যে কোনো সিএনজি করেন, আপনি ভোট নেন, প্রত্যেকে প্রচন্ড বিরক্ত, প্রত্যেকের রকমের। আপনি দেখেন দ্রব্যমূল্য বা এগুলো আমি অনেকবার বলছি, এখন যখন কৃষকের দাম পাওয়ার কথা, আপনি সে ফুলকপিতে 1 টাকাও পাচ্ছে না। তার মানে এটা কি, আপনি কৃষকের যখন দাম পাওয়া তখন আপনি দাম পাবেন না। আবার যখন আপনি মানে মজুদ হয়ে যাবে, তখন আপনি দেখবেন এই 40 টাকার আলু কেজি হয়ে যাবে 80 টাকা। এই যে সমস্ত জায়গায় যে এর কারণ একটাই হচ্ছে কি, আমরা কোনো প্রতিষ্ঠান গড়তে পারিনি, প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। আমি মনে করি আমাদের দেশে গত 54 বছর ধরে যখন যে ক্ষমতা ছিল, আমরা প্রতিষ্ঠানগুলোকে সব ধ্বংস করে দিয়েছি, নিজের মতো করতে চেয়েছি। আমি মনে করি একটা দেশ ঠিক করতে হলে শুধু যদি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ি, যে এমন বিচার ব্যবস্থা আমি গড়ি তাতে তারা মনে করুক যে আমি ওই আদালতে গিয়ে আমি আমার আইনি অধিকার পাবো, এটাই যেটার জন্য এনাফ, রাজনৈতিক দলগুলোর জন্য এনাফ, যে না আমি সেখান থেকে ন্যায় বিচার পাবো। আমি মাঝে মাঝে একটু মজা করেই বলি যে পাকিস্তান যেই রাষ্ট্রের ধরেন কোনো
নানান ধরনের সংকটে গেছে, সামরিক দেশ চালায়। মাঝে মাঝে মনে হয় তাদের বিচার ব্যবস্থা কিন্তু আমাদের চেয়ে কখনো কখনো মনে হয় বেটার কিনা। তো আমি এই কথাগুলো খুব দুঃখ নিয়ে বলতে হয়। দেখেন, ভারতে যে নির্বাচন করে 100-150 কোটি লোক একটা নির্বাচন কমিশনের নির্বাচন করে ফেলে। ওইখানকার প্রশাসনটা এত দলীয়করণ করে না। ওইখানে তো যে ক্ষমতা যায় তা যা তা করতে ইচ্ছে চায় না। আমি মনে করি এই সমস্ত সংবিধান, ঘোষণাপত্র, এই সমস্ত হচ্ছে বড় জিনিস হচ্ছে ইন্টেনশন, প্রাতিষ্ঠানিক কাঠামো, আইন, সেই জায়গাগুলো আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। কাজে আমি দেখি না খুব সহসা সবার ঐক্যমত্যে গত 5 মাসে একটা বিষয়কে আমরা ঐক্যমত্য নিয়ে কিছু করতে পেরেছি, পারি নাই তো। আপনি বলছেন যে আপনার প্রথম কাজ ছিল জুলাই আগস্টে যারা মারা গিয়েছে তাদের হতাহতের বিচার করা। একটা বিচারও করতে পেরেছেন আপনি? আপনি হতাহতের চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছেন আপনি? আপনি বরং তাদেরকে কেন্দ্র করে কোটি কোটি টাকা দিয়ে কনসার্ট করছেন, এই করছেন, ত্যান করছেন। সেই শরীফুল হাসান, মানুষগুলো আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর সুলতান মাহমুদের কাছে যেতে চাই। আমি আবার আপনার কাছে আসবো একটি বিষয় নিয়ে। ডক্টর সুলতান মাহমুদ, একই বিষয় আপনি যদি একটু ছোট করে বলতেন আমাকে। এরপরে আরো দু একটি বিষয় ছিল আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। জি, ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে। আপনি দেখেন যে আমরা দিন যত যাচ্ছে আমরা বিষয়গুলোকে বেশি ঘোলা করে ফেলছি। এই এই যে আপনার জুলাই বিপ্লবের যে ডিক্লারেশন বা প্রক্লেমেশন বা যেটাই বলি না কেন, ঘোষণাপত্র, সেটা যেটা করার নামে যে নানা ধরনের মানে রহস্যময় সিচুয়েশন তৈরি হয়েছে দেশে, এতে করে কিন্তু জনগণের মধ্যে বড় ধরনের শঙ্কা কাজ করছে। এই জন্য শঙ্কা কাজ করছে যে আমরা যেভাবেই চিন্তা করি না কেন, যদি আমাদের মানসিকতা ঠিক না হয়, আমরা যদি আমাদের যারা রাজনৈতিক দলগুলো যারা ঐক্যমত্যে পৌঁছে এই এই ঘোষণাপত্রটা দিবে, তা আপনি কি দেখেন যে এটা কি ঐক্যমত্য সম্ভব হবে? সম্ভব হবে না। কি জন্য সম্ভব হবে না? যে বিএনপি তো ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা এই ঐক্যমত, তারা এই ঘোষণাপত্র চায় না। কারণ তারা তারা মুক্তিযুদ্ধকে ওন করে, মুক্তিযুদ্ধের ভিত্তিতে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, যে ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আবার যে নতুন করে আরেকটা বিষয় তৈরি হোক, এটা চায় না। এটা যেমন বিএনপি চায় না, আপনি দেখেন যে তারা তারা বলেছে যে বিভিন্ন নারী সংগঠন বা শ্রমিক সংগঠন, তাদের সাথে তারা বসে ঐক্যমত্যে পৌঁছে এই কাজটা করতে চায়। কিন্তু এটা কোনোভাবে ঐক্যমত্যে পৌঁছা সম্ভব নয়। এবং ঐক্যমত্যে পৌঁছা সম্ভব হলেও আপনি দেখেন যে প্রকৃতপক্ষে যে প্রত্যাশা নিয়ে আগানোর কথা হচ্ছে বা আগাতে চাচ্ছি, অর্থাৎ রাষ্ট্রকে গঠন করতে চাচ্ছি, সেই গঠন সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আপনি দেখেন যে 90 সালের যে 3 জোটের রূপরেখায়, সেখানে কিন্তু কমিটমেন্ট করা ছিল যে বাংলাদেশে একটি সংসদীয় গণতন্ত্র এবং একটি রেসপন্সিবল গভর্নমেন্ট আমরা প্রতিষ্ঠিত করব। আমরা কি পেরেছি? আমরা কিন্তু পারি নাই। আমরা নানাভাবে টানাপোড়েন করেছি। নির্বাচন 5 বছর শেষ হয়ে গেলে কিভাবে নির্বাচন হবে সেটা নিয়ে আন্দোলন সংগ্রাম, এইটাই এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারি নাই। আপনি দেখেন যে 111 এর পরে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনও কিন্তু এটা যে ফেয়ার নির্বাচন হলো, তারপরে কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের ধারাবাহিকতাটা চলে আসবে, কিন্তু সেখানেও কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। তাহলে এখন যে আবার পূরণ হবে সেটা নিয়ে কিন্তু আমরা মোটেও নিশ্চিত হতে পারি না। তাহলে শুধুমাত্র পরিবেশ পরিস্থিতি নতুন করে ঘোলা হতে পারে, সেই সংখ্যাটা আমাদের বেশি কাজ করছে। তো আমি মনে করি যে এটা ব্যাপারটি দাঁড়িয়ে গেছে রহস্যময়। কারণ সরকার একবার বলছে যে আমাদের সাথে এই ঘোষণাপত্রের সম্পর্ক নেই, আবার পরের দিনই বলছে যে না, এটা আমরা ঘোষণা করব। আবার আজকে আরেকজন উপদেষ্টা বললেন যে এটা শুধুমাত্র আমরা সমন্বয় করা facilitate হচ্ছে করব, বিষয়টি। অর্থাৎ আমরা ঘোষণা করব, সমন্বয় করা হচ্ছে। তাহলে জি, আপনি ডক্টর দেখেন যে সুলতান মাহমুদ, এর মধ্যেই 3, 4, 5 ধরনের কথা চলে আসছে। তো কাজে আমরা মনে করবো যে পরিবেশ ঘোলা না করে কিভাবে একটি স্টেবল জায়গায় পৌঁছানো যায়, কিভাবে আমাদের নিজেদের কমিটমেন্টটা আরো দৃঢ় করা যায়, সেই দিকে খেয়াল রাখা উচিত। জি ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু শরীফুল হাসান আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আপনি বেশ অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে লেখালেখি করছেন আমি দেখেছি, এবং আমি একটু ছোট করে আপনার সামনে তুলে ধরি। এটা হচ্ছে যে 43তম বিসিএস এ বাদ পড়া বেশিরভাগ নিয়োগ পাবেন, জনপ্রশাসন সচিব এটি জানিয়েছেন। এর আগের বিষয়গুলো আপনি জানেন, আমি সেখানে আর যাবো না। সাথে একটা বিষয় একটু যোগ করি। জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, শৃঙ্খলা ও নিয়োগের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটির পরামর্শ নিতে হবে। এটি বাংলাদেশ সময় সময় বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে 3টি কমিটি গঠনের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে 3 ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ বদলির আগে এসব কমিটির পরামর্শ নিতে হবে, এবং এতদিন এটি স্ব মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসলে বদলি ও নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিত। এই সিদ্ধান্তটি আসলে আপনি কিভাবে দেখছেন? না, ধন্যবাদ। আপনি ওই যে বলছি আমরা আলোচনা করছি একটা দেশ কি করে আসলে টিকে। একটা দেশ ঠিক একদম যে বেসিক কতগুলো তার পিলার রয়েছে, তার
আপনার নির্বাহী বিভাগ, তার সংসদ, তার আইন প্রশাসন, এই জিনিসগুলো দিয়ে তো চলে। তা আপনি আমাদের দেশে কি হয়েছে গত 54 বছর ধরে, যখন যে ক্ষমতায় থেকেছে সে নিজের লোক খুঁজতে চেয়েছে, মেধাবী যোগ্য সৎ মানুষের চেয়েও। আমি প্রায় 21 বছর ধরে পাবলিক সার্ভিস জনপ্রশাসন নিয়ে নিউজ করি। তো সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি প্রায় সবসময় আপনি প্রায় 3-4 বছর চেষ্টা করে লাখ লাখ ছেলেমেয়ের সাথে পরীক্ষা দিয়ে বিসিএস উত্তীর্ণ হচ্ছেন। উত্তীর্ণ হওয়ার পর একজন বিসিএস ক্যাডারের ভেরিফিকেশন করছে। এইবার তো রীতিমতো জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে দেখালো ডিজিএফআই এনএসআই কে দিয়ে তারা মানে আপনার গোয়েন্দাগিরি করেছে। এটা একটা জাতির জন্য কলঙ্কের, লজ্জা যে সিভিল সার্ভিসে যাবে আর আপনি ডিজিএফআই এনএসআই দিয়ে করছেন এবং আপনি সেটা বলছেন কেন ভাই? আপনার তো সিম্পলি বলা আছে, আপনার দেখবেন যে তিনি বাংলাদেশের নাগরিক কিনা, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার সাজা আছে কিনা। তো লাখ লাখ ছেলে মেয়ের মধ্যে হওয়ার পর কেন আপনাকে আবার ভেরিফিকেশন করতে হয়? এই বিষয়টা নিয়ে গত 4 মাস ধরে আমি অব্যাহতভাবে লেখালেখি করছিলাম এবং আমি সরকারকে ধন্যবাদ দেই যে অবশেষে তারা বলেছে যে না, ফৌজদারি মামলা না থাকলে তারা তাদের সবাইকে একসাথে জয়েন করবে। শুধু 43 না, আমি আপনাদের আরো একটা মজার কথা বলি, 40তম বিসিএস এর প্রশাসন সহ সবাই যোগদান করেছে। প্রশাসন নির্বাচনের দায়িত্বেও ছিল। আর 40তম বিসিএস এর পুলিশ ছিল সারদায় ট্রেনিং এ। এখন পর্যন্ত তারা সারদায় আছে। বলা হচ্ছে তাদের বিরুদ্ধে সব অভিযোগ যে ওইখানে সব সরকারের আগের বিগত সরকারের লোকজন রয়েছে, যে বিগত সরকারের লোকজন অন্য কোনো ক্যাডার প্রশাসন না দিয়ে শুধু পুলিশে গেল এবং তারা থাকলো সারদায়। তাদেরকে এই পর্যন্ত 3 দফায় তাদেরকে আপনি এখন পর্যন্ত পাসিং প্যারেড করে জয়েনই করতে দিচ্ছেন না। আইন ভঙ্গ। বাংলাদেশের পুলিশ জাতিসংঘের মিশনে যায়। আপনি 321 জন এসআই কে আপনি ট্রেনিং শেষ করার পর হঠাৎ করে বাদ দিয়েছেন। এবং এখন এই যে কমিটির কথা বললেন, এই যে কমিটি করে আপনি দেখবেন আপনি কি দেখতে চান আসলে? আপনি দেখতে চান উনি আপনার দলের লোক কিনা? আওয়ামী লীগকে যে কারণে আমরা সমালোচনা করেছি সে তার দলের লোক দিয়েছে। 5ই আগস্টের পর কি হলো? আবার তো তাদের পছন্দের লোকজন সবাইকে আপনি নিয়ে আসছেন। মানে কখনো এ, কখনো বি, কখনো এই যে নানান দলীয় লোক নাই না। আমি মনে করি যে আমাদের সিভিল সার্ভিসের রিক্রুটমেন্ট, পদোন্নতি, ডিসি কে হবে, সচিব হবে, এই সমস্ত ক্ষেত্রে একমাত্র বিবেচ্য হওয়া উচিত তার যোগ্যতা, মেধা, তার পূর্বের দায়িত্ব, সে কতটুকু জনগণের পক্ষে ছিলেন। এই যে এতগুলো নির্বাচন গত 53 বছরে হলো, মানে 15 বছর বলেন, তার আগে বলেন, কোন সময় আমাদের প্রশাসন ক্যাডারের বা কেউ বলেছে যে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করে পদত্যাগ করলাম? আপনি পাশের দেশ ইন্ডিয়ার সিভিল সার্ভিস নিয়ে তো এত কথা হয় না, ইন্ডিয়ার অ্যাডমিন সার্ভিস নিয়ে তো এত কথা হয় না। একটা বড় সমস্যা, আমাদের দেশে 28টা বেশি ক্যাডার আছে। আমি মনে করি সেই জন্য যদি আমরা 3টাতে নিয়ে আসতে পারতাম, অ্যাডমিন সার্ভিস, পুলিশ সার্ভিস, ফরেন সার্ভিস এবং বাকি সমস্ত কিছু মিলে একটা টেকনিক্যাল ক্যাডার। আর এই যে নিয়ন্ত্রণের যে কোনো চেষ্টা, আপনি ধরেন এই বাংলাদেশের এমন লোককে খুঁজে পাওয়া যাবে না যার পরিবারের, তার কাছের দূরের আত্মীয় কেউ না কেউ আওয়ামী লীগের নেই। আবার এমন লোককে খুঁজে পাওয়া যাবে না যে কেউ না কেউ বিএনপি নিজেকে পরিচয় করতে পারবে। এখন আপনি যখন এই রাজনৈতিক দলকে তার পদোন্নতির বা যোগ্যতা সুপারিশ করবেন, সে তো তাই করবে। তা আপনি যদি এগুলো ভুলে যান যে না, আমি সিভিল সার্ভিস তুমি জয়েন করেছো মানে তোমার আর রাজনৈতিক পরিচয় দেওয়ার সুযোগ নাই। আমি আওয়ামী লীগ আমলে ছাত্র লীগের ক্যাডার, বিএনপি আমলে ছাত্র দলের ক্যাডার, আমি অমুক দলের লোক, সেগুলো না বলে আপনি যখনই চর্চাটা করবেন যে না, আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যোগ্যতা, মেধা দেখবো। আপনি আপনি আমাদের বাংলাদেশেই দেখেন না কেন, আমাদের আর্মিতে কি রাজনৈতিক দল দেখা হয়? আপনি তো সেখানে গিয়ে বলেন না আমাকে কোটা দেন, সেখানে গিয়ে তো বলেন না যে আমাকে রাজনৈতিক দলের দেন। সেই কারণে একটা পেশাদার বাহিনী পায়। আমি মনে জি করি ঠিক একইভাবে আমাদের সিভিল সার্ভিসটাও একদম পেশাদারিত্ব, যোগ্যতা, সততা হচ্ছে এবং এখানে নিয়ন্ত্রণের জি যে কোনো শরীফুল চেষ্টা হাসান, জি সেটা একটা অপরাধ হয়ে থাকে। জি ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় একদম কম, 1.5 মিনিটের মতো সময় আছে। ডক্টর সুলতান মাহমুদ, আপনি যদি বলতেন এই একই বিষয়। আপনি দেখেন যে শরীফ সাহেব খুব সুন্দর করে বলছিলেন, কিন্তু আপনি দেখেন যে উন্নত বিশ্বে কোনো জায়গাতেই যে এই যদি কোনো ক্যান্ডিডেটের নামে ফৌজদারি মামলা না থাকে তাহলে ভেরিফিকেশনের প্রশ্ন মানে ওই ওই জায়গায় যাবে না যে গেজেট হয়ে যাওয়ার পরে তার নাম বাদ হয়ে যাচ্ছে, অথবা পিএসসি সুপারিশ করে দিচ্ছে। পিএসসি সুপারিশ করছে কখন? যখন একজন ক্যান্ডিডেট তার মেধা প্রমাণ করছে এবং সে চাকরি পাওয়ার যোগ্যতা রাখে। তো সে বাংলাদেশের নাগরিক হলে তার চাকরি হয়ে যাবে, এটাই হওয়া উচিত। এবং তার ঠিকানা ঠিক আছে কিনা, সে বাংলাদেশের নাগরিক কিনা, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কিনা, সে তার বাইরে গিয়ে যখন, এবং বিশেষ করে এটা তো দীর্ঘদিন থেকে এরকম আছে যে ক্লিন ইমেজ তালাশ করা হচ্ছে,
তো ক্লিন ইমেজ কেন তালাশ করা হবে? এর মাধ্যমেই তো আমরা পলিটিসাইজেশন করে দিচ্ছি। তো এবার আবার যেটা আমরা দেখলাম, এইবার খুবই দুঃখজনক ছিল, যদিও ইতিমধ্যে এটা সমাধানের প্রসঙ্গ চলে এসেছে, কিন্তু আমরা দেখেছি যে প্রজ্ঞাপন, দুবার প্রজ্ঞাপন হলো, এখান থেকে 200-র বেশি, 223 জন বা 27 জন তাদেরকে বাদ করে দেওয়া হলো। তো তারপরে যে লেখালেখি বা বিভিন্ন ধরনের সমালোচনা আসার পরে কিন্তু এটাকে আবার একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। তো কেন পরিষ্কার করে, যেমন মিডিয়াতে চলে আসছে যে অসুপারিশকৃত এবং অথবা আপত্তিকর, এই প্রসঙ্গ কেন আসবে? তাহলেই তো আমরা ধরে নিচ্ছি যে এখানে পলিটিসাইজেশন হচ্ছে। আবার আমি যেমন আমার নিজের কয়েকজন স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টরের তারা তাদের চাকরি চলে গেছে। তা আমার কথা হচ্ছে যে বাংলাদেশে সুস্পষ্ট শৃঙ্খলা এবং আপিলের 1979 একটা আইন আছে। সে যেমন একজন সুপারিশকৃত হয়ে যাওয়ার পরে তার যখন গেজেট হয়ে যায়, সে আসলে নিয়োগপ্রাপ্ত হয়ে যায়। তো নিয়োগপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে তাকে যখন বাদ দেওয়া হচ্ছে, তখন কিন্তু ওই শৃঙ্খলা আপিল নিয়ম আইন অনুযায়ী তাকে দেখা উচিত। কিন্তু সেটা না দেখে আমরা যদি ওই ক্লিন ইমেজ তালাশ করার নামে পলিটিসাইজেশন করি অথবা রাজনীতিকরণ খোঁজার চেষ্টা করি, তাহলে সেটি খুব দুঃখজনক, জি। যেটি পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই। প্রত্যেকটি জায়গাতে মেধার ভিত্তিতে এইরকম একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যখন সুপারিশ করে, তার চাকরি ন্যায্য অনিবার্য হওয়া উচিত। জি, ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং শরীফুল হাসান, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে, এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।